আমি একটু দেখতেছি ক্লাসটা কি শুরু হয়েছে কিনা লাইভে। হ্যাঁ, আমি দেখতেছি আমাদের ক্লাসটা শুরু হয়েছে। তো আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আই রিপিট, খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। তো এই কারণ হচ্ছে এই টপিক থেকে হচ্ছে আপনাদের এইচএসসি থেকে আপনারা খুব ভালোভাবে এখানে আপনারা কমন যেটাকে বলে এবং শেখার জন্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আই রিপিট, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এই ক্লাসটা। ওকে, আচ্ছা, আমি একটু জাস্ট 1-2 মিনিটের মধ্যে শেয়ার করে দিচ্ছি আমাদের পেজ এবং গ্রুপে। তাহলে হচ্ছে ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে চলে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহ ক্লাসটা করতে হবে এবং যখন যা যা বলবো সেই বিষয়গুলো আপনাদের শুনতে হবে। দেখেন, আপনার আপনাদেরকে আমি প্রথম যে টপিকটা এখানে পড়াচ্ছি সেই টপিকটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। এই টপিকটা পড়ানোর কারণ হচ্ছে ইংরেজির যা আপনাদের একবারে শুরু থেকেই শুরু হয়, অর্থাৎ আপনি প্রথম যে টপিকটা পাচ্ছেন সেটা হচ্ছে ইংলিশের প্রথম ক্লাসটাই হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর। এই বিষয়টা যদি আপনি না জানা থাকে, অর্থাৎ ভালো মতো যদি আইডিয়া না থাকে, কনসেপ্টটা যদি না থাকে, তাহলে কিছুই আপনি পারবেন না। আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই বেসিক থেকে হবে এবং এর মাধ্যমে হচ্ছে আপনার এসএসসি তে ভালো করা যাবে এবং অ্যাডমিশন টেস্টে এখান থেকে ভালো করা যাবে। তো সেন্টেন্স আপনারা এতদিন বিভিন্ন ভাবে শিখেছেন, আমি ধরে নিয়েছি আপনারা কিছুই পারেন না, একবার কিছুই পারেন না। হ্যাঁ, এটা আমি ধরে নিয়েছি। তো যেহেতু কিছুই পারেন না, যেহেতু এটা এসএসসি 26-এর ক্লাস, তো আমি চেষ্টা করব আজকের ক্লাসের মধ্যে বা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনে শুধু আজকের এই ক্লাসের মাধ্যমে যেন আপনি শিখতে পারেন কোন কোন প্রশ্নগুলো আপনি আজকের ক্লাস করে, একটা ক্লাস করেই 3-4টা বা 5-6টা প্রশ্ন অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারবেন। আই রিপিট, কয়টা বলেন তো? 5 পাইলে পাস। সো আপনি কমপক্ষে 5 পেতে পারবেন আজকের ক্লাসে। ওকে, আচ্ছা, এখন প্রথম হচ্ছে আপনি লেখেন, খাতায় একটু লিখতে হবে যে অ্যাডমিশন টেস্টে এই টপিকটা থেকে, টপিকটার নাম দিয়েছে আমি কি, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। এটা অ্যাডমিশন টেস্টে পড়াই, প্রথম ক্লাসে আপনাদেরকে পড়াই দিচ্ছি এটা। তো অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা প্রশ্নে যাওয়ার আগে আমি আপনাদেরকে জাস্ট দুইটা কথা বলি, সেটা হচ্ছে একটা সেন্টেন্স পূর্ণ হতে হলে, অর্থাৎ আপনি যদি বাক্যকে বাক্য বলতে চান ইংরেজিতে, তাহলে সেখানে দুইটা জিনিস থাকা মাস্ট। 1 নম্বর সাবজেক্ট, 2 নম্বরে ফাইনাইট ভার্ব। তার মানে এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে আমাদের কোনো বাক্যই বাক্য হবে না। তাহলে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে নাউন অথবা প্রোনাউন। তার মানে দুইটা পার্টস অফ স্পিচ ছাড়া অন্য কেউ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। 1 নম্বর সেটা কি, নাউন। 2 নম্বর সেটা প্রোনাউন। আর আরেকটা বিষয় হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে, আপনারা ভার্বের অনেক লিস্ট পড়েছেন, যেমন গো। গো একটা ভার্ব, এটার অনেকগুলো ফর্ম আপনারা শিখেছেন, ওয়েন্ট এবং গন। এখন তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট দিলাম আমি এখানে হি। এখন এখানে যদি লিখি হি গন দেয়ার, তাহলে কি এটা বাক্য হবে? এটা যে লিখেছি এটা কি বাক্য হবে? ইয়েস অর নো? এটা বাক্য আমাদের। কমেন্টে লিখতে পারেন আপনারা, হ্যাঁ। আপনারা যারা আছেন তারা হচ্ছে ক্লাসে আছেন, অবশ্যই কমেন্টে লিখবেন। কমেন্টগুলো শুধু আমার কাছে আসবে, জুমে যারা জয়েন করছেন। আচ্ছা, তাহলে এই বাক্যটা বাক্যেই পরিপূর্ণ হচ্ছে না। কেন? কারণ হচ্ছে এটা ফাইনাইট ভার্ব নয়। তাহলে এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কি ব্যবহার হয়? ফাইনাইট ভার্ব অবশ্যই হয়
ভার্বের 1 নম্বর ফর্ম যেটা এই যে বেস ফর্ম, আর একটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম V2। তাহলে আমি যে কথাটি শিখলাম ক্লাসের মধ্যে, একটা সেন্টেন্সে সেন্টেন্স হতে হলে দুইটা জিনিস মাস্ট। 1 নম্বর কি মাস্ট বলেন তো? প্রথম কোন জিনিসটা মাস্ট বলেন তো, আমাকে সাথে একটু বলতে হবে। প্রথমে সাবজেক্ট থাকা মাস্ট, 2 নম্বরে কি থাকা মাস্ট বলো, একটু বলো, কি থাকা মাস্ট? ফাইনাইট ভার্ব থাকা মাস্ট। রিপিট, ফাইনাইট ভার্ব থাকা মাস্ট। সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় নাউন কিংবা প্রোনাউন, অন্য কেউ নয়, শুধু নাউন হবে অথবা প্রোনাউন হবে। আর ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হবে কে, ভার্বের 1 নম্বর ফর্ম কিংবা 2 নম্বর ফর্ম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে 1 নম্বর প্রশ্নটা দেখি আমরা। সাবরিন গন দেয়ার, তাহলে এটা যদি বাক্যটা সঠিক হয় লিখবেন ইয়েস, আর যদি ভুল হয় লিখবেন নো। এটা কি ঠিক আছে কিনা? 2 নম্বর দেখেন, আই হেট রেস ডিসক্রিমিনেশন, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব হয়েছে। এটা আমাদের হয় নাই কেন? এটা ভার্বের 3 নম্বর ফর্ম আছে। আই হেট রেস ডিসক্রিমিনেশন, এটা আমাদের আছে, হেটটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্ম হিসেবে আছে। ফ্রেন্ডস অ্যাডর্ড ম্যান্ডেলা, এই অ্যাডর্ড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, সো এটা আমাদের আছে। ঠিক আছে, তারপরে পাবলো পালো বার্থডে ট্রি, একটা গাছ। হ্যাভিং, হ্যাভিংটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, এটা ভার্বের 1 নম্বর ফর্ম। আর 2 নম্বর ফর্মটা কি, হ্যাড। তাহলে আমাদের এখানে এটা কি আছে, ভার্বের ফার্স্ট ফর্ম কিংবা সেকেন্ড ফর্মে নাই, তার মানে এটাও আমাদের ভুল আছে। তার মানে 1 নম্বর এবং 4 নম্বরটা ভুল, বাকি দুইটা সঠিক। এখন এইখান থেকে এই অলসো একটু কনসেপ্ট, এই অলসো একটু কনসেপ্ট বললাম না? কনসেপ্ট কি বলেছি বলো তো দেখি, দেখি কি একজন আনমিউট করে আমার সাথে একটু শেয়ার করো তো, আমি কনসেপ্ট কি বলেছি, এটা বাক্য হতে হলে কি কি লাগবে বলো, আনমিউট করে বলো, বলো একটু দেখি। এটা বলতে পারলে দেখবা তোমরা, আমি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সলভ করবো, দেখবা যে খুবই সহজ। আনমিউট করে এনিওয়ান একজন বলো, রনি বা যারা আছো, হামিম চৌধুরী, হ্যাঁ বলো, আনমিউট করে বলো। লজ্জা পাওয়ার কিছু নেই, ভুল হলে সব ঠিক করে দেবো। এর কথাটা হচ্ছে সেন্টেন্সে মাস্ট বি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকা লাগবে। হ্যাঁ, মানে সেন্টেন্স, একটা সেন্টেন্স সেন্টেন্স হতে হলে তার মধ্যে দুইটা জিনিস থাকা আবশ্যক। 1 নম্বরে সাবজেক্ট থাকা আবশ্যক, 2 নম্বরে ফাইনাইট ফাইনাইট ভার্ব থাকা আবশ্যক। সাবজেক্ট হিসেবে কে ব্যবহার হয় বলো? নাউন বা নাউন বা না, প্রোনাউন। 2 নম্বরে। আর ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হয় ভার্ব ওয়ান আর ভার্ব টু। ভার্ব 1, ভার্ব 2। অন্য কেউ ব্যবহার হয়? হয় না। এখন অন্য ভার্ব আছে, হ্যাঁ অন্য কি কি ভার্ব আছে সেটা দেখিনি আমরা। অন্য আরো যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোকে নামে বলা হয় নন ফাইনাইট ভার্ব। কি নাম বলা হয় বলতো? নন নন ফাইনাইট। ভার্ব। এই ভার্বগুলো যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় সেগুলো কি কি, সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। তো ইনফিনিটিভটা কিরকম, টু প্লাস ভার্ব, জিরান্ডটা কিরকম আইএনজিটা, পার্টিসিপলটা কিরকম আইএনজি। ফার্স্ট পার্টিসিপলটা কি ভার্বের 3 নম্বর ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপলটা কিরকম হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এখন তাহলে একটা সেন্টেন্সের মধ্যে তাহলে একটা আরেকটা কথা, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কয়টা সাবজেক্ট থাকবে, তাহলে এটা সহজভাবে যদি বলি কয়টা সাবজেক্ট থাকবে, অন্যভাবে যদি বলি বলো, এটা সেন্টেন্সে যে যে কথাটা আমি এখানে বলছি সেই কথাটাকে যদি এখানে একটু ভিন্নভাবে বলি, একটা সেন্টেন্সে একটু ভিন্নভাবে বলি, তাহলে হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে কয়টা সাবজেক্ট থাকবে, একটাই সাবজেক্ট থাকবে, আর কয়টা ফাইনাইট ভার্ব থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। এই কথাটা কি তোমাদের ক্লিয়ার কিনা? একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে, আই রিপিট, একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, তো যেমন যে কোনো একটা ভার্ব নেই আমরা, যেমন গো বা দিয়ে আমরা নিলাম ডু, তাহলে এটাকে যদি ইনফিনিটিভ করতে হয় তাহলে এটার এক্সাম্পল কি হবে, টু ডু।
জিয়ান করতে হলে এটা কি হবে? ডুইং, রাইট? এর সাথে আইএন যুক্ত হলো। প্রেজেন্ট পার্টিসিপল ডুইং। পাস্ট পার্টিসিপল কি হবে? ভার্ব 3 নম্বর ফর্ম ডান, আর হ্যাভিং প্লাস ডান। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, এগুলোকে যদি আমরা কিসে রূপান্তর করতে চাই বলতো? যেমন আমাদের সেন্টেন্স গঠনের ক্ষেত্রে দেখা যায় যে সহজভাবে দেখা যায় যে, যেমন আমি পড়ি, সো আই রিডিং আ বুক। আমি একটি বই পড়ি, এখানে এটা হচ্ছে আমাদের আইএনজি, রাইট? এখন এটাকে যদি ফাইনাইট ভার্ব রূপান্তর করতে চাই তাহলে পূর্বে কিসের প্রয়োজন হয়? কিসের প্রয়োজন হবে? ওই যে বললাম, ভার্বের 1 নম্বর ফর্ম কিংবা ভার্বের 2 নম্বর ফর্ম ছাড়া হবে না। তাহলে দেখো, অ্যামিজার যদি বলি, কোন কয় 1 নম্বর ফর্ম নাকি 2 নম্বর ফর্ম? 1 নম্বর ফর্ম। যদি ওয়াজ বলি তাহলে কয় নম্বর ফর্ম আসে? 2 নম্বর ফর্ম। দেখছো? তার মানে এগুলো ছাড়া কি হবে বলো? হচ্ছে না। আরেকটা লিখলাম, যেমন আহ আর একটা সেন্টেন্স, যেমন আমি তোমাদেরকে পড়াই, টিচ টট, TAUGST, অথবা সে পড়ায়, TAUGST টট। এটা হচ্ছে ভার্বের কোন ফর্ম? 2 ভার্বের নম্বর। নাম্বার ফর্ম। সো 2 নম্বর কিংবা 3 নম্বর দুইটাই। হ্যাঁ। আচ্ছা, টিচেস আস বা টট আস ইংলিশ, ইংলিশ পড়ায়। আমি এটাকে যদি 3 নম্বর ফর্ম হিসেবে ধরি, 3 নম্বর ফর্ম, তাহলে ডিরেক্ট হিসেবে এটা কি ব্যবহার হবে? না। হচ্ছে না, রাইট? তাহলে এখানে কি দিতে হচ্ছে? হ্যাজ দিতে হচ্ছে, রাইট? হ্যাজটা 1 নম্বর নাকি 2 নম্বরে? 1 নম্বরে। তাহলে এটা হ্যাড, হ্যাড দিলে ভার্বের V2, ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে ব্যবহার হচ্ছে। সো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আছে। তো এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাইলাম, এটাকে ফার্স্ট পারফেক্ট টেন্স বানাইলাম। তাহলে আমাকে বলো, এই যে আমি সহজভাবে এখানে উপস্থাপন করলাম, সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না, এবং একটা সাবজেক্ট, একটা সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাল ভার্ব থাকবে। এই কথাটাই ক্লিয়ার তোমাদের বাচ্চারা? জি। এখন জি আমরা স্যার। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একটু একটা দুইটা প্রশ্ন দেখি। হুম, একটা দুইটা প্রশ্ন আমরা এখানে দেখি। ওকে, আচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন শেষ দিকে এটা। ওকে, একটু এই প্রশ্নটা একটু লক্ষ্য করো তোমরা। হি ওয়েন্ট, বা ভালোভাবে সেন্টেন্স কি দেখা যাচ্ছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরের প্রশ্ন। এই যে আমরা অল্প একটু পড়লাম, এখান থেকে দেখো এটা পারা যায় কিনা। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন হেড উইথ আ বটল। আচ্ছা, এই একটা সেন্টেন্সের মধ্যে, তাহলে এখানে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব থাকে যেন বলছিলাম? কয়টা ফাইনাল ভার্ব থাকে? একটা। একটা সাবজেক্ট, একটা ফাইনাল। হিটা কি সাবজেক্ট হিসেবে কি আছে? তাহলে কি নাউন নাকি প্রোনাউন? আমরা এগুলো প্রোনাউন। সম্পর্কে বিস্তারিত শিখবো। এটা হচ্ছে আমাদের প্রোনাউন, রাইট? আচ্ছা, ওয়েনটা হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে ফাইনাইট ভার্ব, রাইট? আচ্ছা, এখন আরেকটা যদি ফাইনাইট ভার্ব আনতে চাই, সেক্ষেত্রে আরেকটা যদি ফাইনাইট ভার্ব আনতে চাই, তাহলে সেখানে কি লাগবে বলতো? সেখানেও সেম ভাবে সাবজেক্ট এবং ভার্ব লাগবে, এবং একটা কি লাগবে? ক্লোজ মার্কার লাগবে, যেটা একটু পরে শিখবো আমরা। এখন এই অপশনগুলো যদি দেখো তোমরা, অপশনগুলো অপশনগুলো দেখো, এই অপশনের মধ্যে আফটারের পরে এটা যদি কনজাংশন বা ক্লোজ মার্কার হিসেবে ব্যবহার হইতো, তাহলে প্রথমে কাকে কে প্রয়োজন হইতো? একটা সাবজেক্টের প্রয়োজন হইতো, এরপরে কাকে প্রয়োজন হইতো? ভার্বের ফাইনাইট ভার্বের প্রয়োজন হতো। যেহেতু নাই, তার মানে এটা কনজাংশন বা ক্লোজ মার্কার নয়, এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, যেহেতু এখানে আমাদের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, তাহলে একটা সেন্টেন্সে একটা সাবজেক্টে একটাই ফাইনাইট ভার্ব থাকে। আরো একটা ভার্ব যদি আনতে হয়, সেই ভার্বটা হবে অবশ্যই যে কোনো নন ফাইনাইট। কি বলছি বলো তো? সাবজেক্ট ভার্ব যদি না থাকে বা ক্লোজ মার্কার যদি না থাকে, এই একটা সেন্টেন্স ভার্বের পরে আরেকটা ভার্ব আনতে চাইলে সেটা কি লাগবে?
নন নন ফাইনাইট লাগবে। ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন আমরা একটু দেখি রিসিভ, হিটিং, হিট। সো এখানে রিসিভ এটা ভার্বের 1 নম্বর ফর্ম না, তাহলে এটা কি হবে? না, এটা হচ্ছে, আচ্ছা, হিটের 3টা ফর্ম সেম। সো এখানে যেহেতু প্রিপোজিশন আর প্রিপোজিশন এর পরে সবাই আমরা এটা গ্রামাটিক্যালি পড়ে শিখবো যে আইএনজি হয়। সো এটা হচ্ছে না। আপাতত এখানে আমরা জাস্ট এটা যে এই দুটো অপশন এর মধ্যে জেনে নিই, এই দুইটাই আইএনজি আছে, তার মানে দুইটার যে কোনো একটা হবে, রাইট? এখন বলো, এখানে যে বিং হিট হয়েছে, এটা কি কোন ধরনের ভার্ব? ফাইনাইট নাকি নন ফাইনাইট? অবশ্যই নন নন ফাইনাইট। ফাইনাইট। নন ফাইনাইট। সো এই দুইটার যে কোনো একটা অপশনে আমাদের হবে। অ্যান্সার মূলত ডি হচ্ছে, সেটা কেন সেটা আমরা এখন ব্যাখ্যা করতেছি না। তো আপাতত যে আমি প্রথম যে সেন্টেন্সটা বললাম এখানে, বা প্রথম যে ইনফরমেশনটা তোমাদেরকে এখানে দিলাম, সেটা কি ক্লিয়ার হয়েছে কিনা? সেটা কি বুঝতে পারছো কিনা তোমরা? সেটা ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, ইয়েস অর নো বলো। বলো ক্লিয়ার যদি হয়। Yes, sir. তাহলে আমার সাথে আবার একটু বলতে হবে, একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাল ভার্ব থাকবে। এইটা মাথায় রাখতে হবে। সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় নাউন কিংবা প্রোনাউন, আর ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হয় ভার্বের 1 নম্বর ফর্ম কিংবা 2 নম্বর ফর্ম। আর যদি নন ফাইনাইটকে ফাইনাইট করতে হয়, পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ওকে, আই থিঙ্ক এখন ক্লিয়ার। আচ্ছা, সেন্টেন্সের স্ট্রাকচার গুলো পড়াতে যাচ্ছি। এর আগে এই সেন্টেন্স গুলো একটু আরো কিছু প্র্যাকটিস করে নিই। এগুলো অ্যাডমিশন টেস্টের পড়া এখনই পড়াই দিচ্ছি, কারণ তোমরা অনেক কিছু পারো না, অনেক সমস্যা হয় তোমাদের, এই জন্য আগে পড়াই দিচ্ছি আমি। হ্যাঁ, দেখো, হি সাবজেক্ট, এরপরে কি লাগবে বলো তো? কি লাগবে? এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। সো এরপরে কাকে লাগবে? এটা চিন্তা করো, অ্যান্সারটা পেয়ে যাবে। ফাইনাইট ভার্ব। Finite কোনটা verb. এটাতে আছে? এটা নন ফাইনাইট আইএনজি। এখানে নিড এটা হতে পারে, নিডস এটা হতে পারে, আর হু হি নিডস এটা যেহেতু ক্লোজ মার্কার বা, নিড। তাহলে এটা আমাদের হবে না। এবার হির সাথে হচ্ছে অ্যাজ বাই ইয়েস হয়, তো এই জন্য আমাদের এটা সি নম্বরটা নিড। হবে সঠিক। তারপরে দেখো, রিডিং নোবেলস, পড়া, নোভেল পড়া, ড্যাশ বাই পেশন, এটা হচ্ছে সাবজেক্ট। এখন এই সাবজেক্টের পরে দরকার আমাদের ভার্বকে, বিং নন ফাইনাইট, হ্যাভিং বিন নন ফাইনাইট, ইজ অথবা আর। রিডিংটা যেহেতু আমাদের সিঙ্গুলার, সেই জন্য এর সাথে ব্যবহার হবে ইজ। ঠিক আছে, এর সাথে ব্যবহার হবে আবার ইজ। দ্য ওয়েদার সাবজেক্ট, ভেরি রেইনি দিস টাইম অফ ইয়ার। তো এটা সাবজেক্ট, এরপরে কাকে লাগবে বলো তো? Finite verb. কোনটাতে আছে? B number ইজ। আর D number. এটা এখানে যেহেতু দিস টাইম মানে এই বর্তমান সময় বোঝাচ্ছে, সেজন্য প্রেজেন্ট টাইমের ওয়ার্ডটা হবে। ওকে, আই থিঙ্ক এখন তোমাদের ক্লিয়ার। এখন এই সেন্টেন্সটা দেখো, এই বাক্যটা দেখি আমরা। হি নোটিসড সাবজেক্ট ভার্ব, দ্যাট ক্লোজ মার্কার, এরপর একটা বাক্য যুক্ত হয়েছে, হি সাবজেক্ট, এরপরে কাকে লাগবে? ফাইনাইট ভার্বকে লাগবে। তাহলে এখানে কি হবে? ওয়াজ হবে সঠিক উত্তর। ওয়াজ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে। তো এই বিষয়ে এই কনসেপ্টটা যদি মাথায় রাখো, তাহলে অনেক প্রশ্ন তোমাদের সহজেই শেষ হয়ে যাবে, খুব সহজেই তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা তো শুধু এত সিম্পল, সবগুলো বাক্যে সিম্পল বাক্য হবে না, আমাদের বাক্যগুলো একটু কমপ্লেক্স হতে পারে, রাইট? তাহলে একটা সেন্টেন্স আসলো, এই সেন্টেন্স কি আরেকটা সাবজেক্ট ভার্ব আমরা অ্যাড করতে চাচ্ছি। যেমন আই নো, এখানে একটা সাবজেক্ট ভার্ব, এখানে একটা সাবজেক্ট ভার্ব, রাইট? এখানে আরেকবার দেখো, হি ওয়ান্টস, একটা সাবজেক্ট ভার্ব। তার মানে দুইটা সাবজেক্ট ভার্বকে যুক্ত করতে হলে মাস্ট একটা জিনিস থাকা ফরজ, থাকতেই হবে। সেটা কি? কি থাকবে বলো? ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার, অথবা তোমরা একবার সহজভাবে যদি বলো,
কনজাংশন থাকতে হবে। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে দুইজন, একটা ছেলে পাত্রের ক্ষেত্রে বা মেয়ে পাত্রীর ক্ষেত্রে প্রথমে ওদের কিসের প্রয়োজন হয়? দুজনের পরিচয় করার জন্য একজন ঘটকের প্রয়োজন হয় না? তো এই ঘটক হিসেবে কাজ করে হচ্ছে আমাদের এই ক্লজ মার্কার বা কনজাংশন গুলো। ওকে, তার মানে দুইটা বাক্যকে সংযুক্ত করতে হলে মাস্ট এখানে কি থাকতে হবে বলো তো? বলো, ক্লজ মার্কার কিংবা কনজাংশন। তাহলে দুই পাশেই দুইটাতেই হচ্ছে, এখান থেকে একটা প্রশ্ন আসছে, এই দেখো, এটা তোমাদেরকে বেসিক ক্লাসে আমি শিখাইতেছি না এখন, বলো তো? এই প্রশ্নই আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই প্রশ্নটাই ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে একবার একটু পরে দেখে দিচ্ছি। তাহলে এই কথাটা মাথায় রাখো, দুইটা দুইটা সাবজেক্ট ভার্বকে বা সাবজেক্ট বা প্রিন্সিপাল ভার্বকে সংযুক্ত করতে হলে অবশ্যই মাঝে কি লাগবে? ক্লোজ মার্কার লাগবে। আরেকটা কথা লেখো, ক্লোজ মার্কারের পরে, ক্লোজ মার্কারের পরে লেখো সিএম। এখন ক্লোজ মার্কার কোনগুলো সেটা তো তোমাদের জানতে হবে, সেটাও শেখাচ্ছে, সমস্যা নেই। ক্লোজ মার্কারের পরে সাবজেক্ট হবে এবং ফাইনাইট ভার্ব হবে। এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, এই প্রশ্ন হবে, এটা এই জাতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, এটাকে কঠিন ভাবে শেখানো হয়, আমি খুব সহজ ভাবে বলে দিচ্ছি। বলো, ক্লোজ মার্কের পরে কি হবে? এটা এই কথাটা বলো, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কের পরে কি হবে? সাবজেক্ট হবে, ফাইনাইট ভার্ব হবে। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্য করো, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে একটা সেন্টেন্স, রাইট? কি ধরনের সেন্টেন্স এটা? ইন্টারোগেটিভ। এখন আরেকটা সেন্টেন্স, শি লুকস, শি লুকস, কই, হাউ টল শি লুকস, একটা সেন্টেন্স যুক্ত হয়ে আছে, মাঝে কাকে লাগবে? মাঝে একটা ক্লোজ মার্কার, হাউ টল, এটা হচ্ছে ক্লোজ মার্কার হিসেবে যুক্ত হয়েছে। সো দুইটা সেন্টেন্সকে এখানে সংযুক্ত করেছে। একটা প্রশ্ন দেখি, লেটস গো টু দ্য মুভি, একটা সেন্টেন্স, ড্যাশ ফিনিশ, এখানে আমাদের এই সেন্টেন্সের মধ্যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এখন ফিনিশ স্টার্টিং, এখানে যদি ওয়াইল দেই, ওয়াইল ক্লোজ মার্কার, হ্যাঁ, তাহলে ক্লোজ মার্কার যদি দিই, এখানে কি মিসিং আছে বলো তো দেখি, কি মিসিং? প্রশ্নটা যদি বুঝো তাহলে তোমরা পেয়ে যাবা। সাবজেক্ট মিসিং আছে। তার মানে এখানে সাবজেক্ট নাই, সাবজেক্ট যেহেতু নাই, এটাই হবে অপশন। ক্রস, ইউ আছে এখানে, তাহলে এখানে কি মিসিং আছে বলো তো দেখি? কি একটা সেন্টেন্স একটা সেন্টেন্স যুক্ত করতে হলে এখানে কি মিসিং? ক্রস মার্কার। ক্লোজ মিসিং। আর এখানে ইউর আছে পসেসিভ, পসেসিভ কে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়? শুধু পসেসিভটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে না, এবং হয়েও, তাহলে এখানে কি কি মিসিং? ক্লোজ মার্কার মিসিং। আর ডি নম্বরটা দেখো, ওয়েন ক্লোজ মার্কার অ্যান্ড ইউ সাবজেক্ট, এরপরে ফিনিশ ভার্বের এক নম্বর ফর্ম। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নম্বরটা হবে সঠিক উত্তর। ওকে, তাহলে যে কথাটা বললাম যে আমাদের ক্লোজ মার্কার যুক্ত অংশটা বা ক্লোজ মার্কার সেন্টেন্স বা ক্লোজ মার্কারের পরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব হবে। ওকে, আচ্ছা, আমি অনেক প্রশ্ন আনছি, এগুলো তোমাদের জন্য। ক্লোজ মার্কার গুলো কোনগুলো সেটা একটু পরে যাইতেছি আমি, হ্যাঁ। আচ্ছা, ওকে, এই প্রশ্নটা আমরা একটু দেখি, হ্যাঁ। এই প্রশ্নটা, আই এম, আই এম মাইনর, এখানে কি আছে? আই এমটা কি? সাবজেক্ট এবং ভার্ব, রাইট? বলো, সাবজেক্ট এবং ভার্ব। আই ক্যান নট, আই ক্যান নট ড্রাইভ ইয়েট, একটা সাবজেক্ট এবং ভার্ব আছে, রাইট? তাহলে এখন আমাকে বলো, এটার শুরুতে কি প্রয়োজন? এই দুইটা বাক্যকে সংযুক্ত করার জন্য কি প্রয়োজন? দেখো তোমরা এখন পেয়ে যাবে, যদি না পারো খুবই দুঃখজনক হবে। বলো, কিসের ক্রস মার্কার। প্রয়োজন? কোনটা ক্লোজ। ক্লোজ মার্কার? বিং কি ক্লোজ বি মার্কার? নাম্বারটা। বিং কি ক্লোজ মার্কার? বলো, জি না, না, সিন্স হবে। সিন্স। এখানে ক্লোজ মার্কার, দুইটা সিন্স কি ক্লোজ মার্কার? না, দুই নম্বরটা। দেখছো, মানে কয় মিনিট পড়াইছে আমি, বলো তো আমাকে, বলো আমি কয় মিনিট পড়াইছি? 20 মিনিট, 25 মিনিট সর্বোচ্চ হাইয়েস্ট, সবরকম কিছু বিস্তারিত ব্যাখ্যা করে করে অলরেডি কয়টা প্রশ্ন মোটামুটি হয়ে গেছে তোমাদের আজকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কবে প্রশ্ন বলো তো? এই তো এক সপ্তাহ হয়নি, পরীক্ষা হয়েছে 25 তারিখ হয়েছে পরীক্ষা, ও এক সপ্তাহ হয়ে গেছে, আজকে শনিবার। তো
এটা আমরা পড়াই কোন ক্লাসে? অ্যাডমিশনের সময় পুরো বেসিক ফার্স্ট ক্লাসে পড়াই আমি এটা। ঠিক আছে, তোমাদেরকে আমি একবার শুরুতেই পড়াই দিচ্ছি। আচ্ছা, তো মজা লাগতেছে এখন যে তোমরা এখন অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পারতেছো? মজা লাগতেছে? জি ভাইয়া। ইনশাআল্লাহ তোমরা যদি রেগুলার পড়াশোনা করো, রেগুলার যদি একটু চেষ্টা করো, তাহলে দেখবা তোমাদের এসএসসির সাথে সাথে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। এখন আসি এই প্রশ্নটা। হ্যাঁ, দেখো এই প্রশ্নটা কত সহজ। এই অংশটুকু আমি পরে পড়ি। দেখো, হি হ্যাজ ফাউন্ড বা শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল ফার টু টেক রেস্ট। এখানে সেটা কি ভাই? সাবজেক্ট। হ্যাজ ফাউন্ড এটা কি? ফাইনাইট ভার্ব, রাইট? আচ্ছা, আরেকটা ভার্ব আছে টু টেক রেস্ট, নন ফাইনাইট ভার্ব না এটা? নন ফাইনাইট। ওকে, তাহলে আমাদের এই বাক্যের মধ্যে এখন দেখি দ্য হাসল এন্ড দ্য বাসল অফ দ্য সিটি। এখানে কি আমাদের কোন সাবজেক্টের পরে কি আরেকটা ফাইনাইট ভার্ব আসছে? আসছে, বলো ইয়েস অর নো? নো। আসে নাই। যেহেতু আসে নাই তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা কিছু একটা আছে। এটাকে আমরা নাউন ফ্রেজ বলি তথা নাউন বলি, সহজভাবে বলি নাউন। তাহলে এখানে কি কোনো কনজাংশন কি যুক্ত করবো আমরা? সিন যেহেতু কনজাংশন, অলদো যেহেতু কনজাংশন, নেভারদালেস যেহেতু কনজাংশন বা অ্যাডভার্ব, তাহলে এই তিনটাকে যুক্ত করব? যুক্ত না করবো ভাইয়া। না। তাহলে কি লাগবে? শুধুমাত্র যদি নাউন আসে, রিপিট কিংবা নাউন ফ্রেজ আসে, নাউন কিংবা নাউন ফ্রেজ আসে, তখন এর পূর্বে একটা প্রিপোজিশন যুক্ত করতে হয়। তাহলে প্রিপোজিশন কোনটা? অ্যামিস্ট। বুঝছো? সাবজেক্ট ভার্ব আছে, আরেকটা অংশ যেটা আছে সেটা কমা দিয়ে থাকতে পারে, আগে পরে থাকতে পারে। তো সেই অংশটুকুনের এর ক্ষেত্রে নাউন ফ্রেজ কিংবা নাউন কিংবা আইএনজিটাও হতে পারে। তো এগুলোর পূর্বে কিসের কি যুক্ত করব? প্রিপোজিশন যুক্ত করব, নট কনজাংশন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তাহলে এইটাও দেখো আজকে পড়া থেকে হয়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন আমরা, আচ্ছা, তো এখন আসি হচ্ছে, তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই ক্লোজ মার্কার অনেক কথাতেই বলছেন, এখন এই ক্লোজ মার্কার নিয়ে একটু বিস্তারিত বললে ভালো হয় না? তাই না? আচ্ছা, তো ক্লোজ মার্কার গুলো কই? আচ্ছা, ক্লোজ মার্কার গুলো একটু নিয়ে বলি। আচ্ছা, আহ, একটু সহজভাবে, আমি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি তোমাদেরকে। আচ্ছা, খুব সহজভাবে ক্লোজ মার্কার বা সিএম দিয়ে বলছি ক্লোজ মার্কার বা কনজাংশন সহজভাবে। হ্যাঁ, আচ্ছা, এই ক্লোজ মার্কার গুলো অনেক ভাবে হয়, আমি সহজভাবে বলি। সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দেখো, কোঅর্ডিনেট ক্লোজ মার্কার কোনগুলো? দেখো তোমাদের, নো বয়েস, আর একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে নো ফান বয়েস। ঠিক আছে? আচ্ছা, নো ফ্যান ভয়েস, নো ফ্যান ভয়েস কোনগুলো? এনতে নর, অথবা নিদার নর হতে পারে, ওতে অর, বিতে বাট। মেইনলি আমাদের অর, নর, বাট এই তিনটা ব্যবহার হয়। অর, নর, বাট। তারপর এটাকে নিদার, নর, অথবা ইদার, এ অর দিয়ে যেটা হয়। হ্যাঁ, এটাকে ইদার অর, বাট ওতে আদারওয়াইজ, ওয়াইটি ইয়েতে আসতে স্টিল। হ্যাঁ, এফতে ফর, এতে এন্ড, আর একটা শব্দ হচ্ছে এন্ড। হ্যাঁ, আর একটা হচ্ছে নেভারথালেস। সো এটা নো ফ্যান ভয়েস, এটা মাথায় রাখলে তো তোমাদের কোঅর্ডিনেট কনজাংশন গুলো হয়ে যায়, রাইট? হইতে যায় নাকি? আচ্ছা, এখন কোন বাক্যে যদি এই গুলো দিয়ে যুক্ত হয়,
তাহলে যে বাক্যটা হবে, রিপিট, যে বাক্যটা হবে সেই বাক্যটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড বাক্য। কি বাক্য বলা বলো তো? কম্পাউন্ড বাক্য বলা হয়। আচ্ছা, এখন আছে এগুলো ছাড়া অন্য যে ওয়ার্ড গুলো রয়েছে, বিশেষ করে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, যেমন হোয়াট, when, where, how, whom, who, ঠিক আছে? এরকম দিয়ে যত ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড গুলো রয়েছে, তারপরে হচ্ছে ইফ, দো, এখানে আনলেস লিখি, আনলেস, দো, এই ওয়ার্ড গুলো কি একটা তোমাদের অপরিচিত শব্দ আছে? অলদো, অলদো ইত্যাদি যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। তো এই ওয়ার্ড গুলো যদি হচ্ছে আমাদের থাকে, ঠিক আছে, তো এগুলো দিয়ে যে বাক্যটা গঠিত হয়ে থাকে, কি বলছি, এগুলো দিয়ে যে বাক্যটা গঠিত হয়ে থাকে সেই বাক্যটা হয় কমপ্লেক্স বাক্য। কমপ্লেক্স বাক্য, ওকে। আচ্ছা, আরো শব্দ রয়েছে, সেটা হচ্ছে যেমন বিকজ, অ্যাজ, অ্যাজ, তারপরে সিন্স, তারপরে অ্যাজ ইফ, অ্যাজ তো, হ্যাঁ, এই সব শব্দগুলো অ্যাজ তো। আরো এরকম ভাবে যত, দ্যাট, টি দ্যাট, হ্যাঁ, এই ওয়ার্ড গুলো হচ্ছে আমাদের কিসে ব্যবহার হয় বলো? সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে হয়ে থাকে। এখন আমরা কিছু প্র্যাকটিস করি, আরো অনেক কিছু আছে, আমি সেগুলোতে যাওয়ার আগে আমি কিছু প্র্যাকটিস করে নিই তোমাদের সাথে, হ্যাঁ। ওকে, দেখো, একটু লক্ষ্য করি। দ্য পুলিশ, এমনি বিশ্ববিদ্যালয় প্রশ্ন দেখো, ইউনিভার্সিটি কোশ্চেন ঢাকা, এটা হচ্ছে জিএসটি তে আসছে, এই যে প্রশ্নটাকে সলভ করবে এটা জিএসটির প্রশ্ন, গুচ্ছের প্রশ্ন, তোমরা শিখতেছো এসএসসি তে থাকাকালীন সময় শিখে যাচ্ছ। দ্য পুলিশম্যান, এটা কি ভাই বলো তো, বলো, সাবজেক্ট। আচ্ছা, দ্য থিফ, চোরকে ধরেছে। আফটার, আফটারটা হচ্ছে আমি দেখলাম কনজাংশনও হয়, এই যে কই যেন এখানে দেখলাম, এটা আমাদের কনজাংশন হয় বা ক্লোজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হয়, হ্যাঁ, বিফোর আফটার দুইটাই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই সাবঅর্ডিনেট গুলো যদি ক্লোজ মার্কার হিসেবে ব্যবহার হয়, তখন এরপরে কি লাগবে বলো তো? কি লাগবে বলেছিলাম বলো? এরপরে কি লাগবে যদি ক্লোজ মার্কার হিসেবে ব্যবহার হতে হয়? এরপরে কি লাগবে বলো তো দেখি, কি লাগবে? সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। গুড, সাবজেক্ট লাগবে, এরপরে ফাইনাইট ভার্ব লাগবে। এখন তাহলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা যদি তোমরা লক্ষ্য করো, তাহলে এখানে আফটারের পরে কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে? এই ব্রিফ চেজ আছে? নাই ভাইয়া, যেহেতু নাই, তার মানে এটা কি প্রিপোজিশন না কনজাংশন? প্রিপোজিশন। না না, প্রিপোজিশন। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু, আর এরপরে কি লাগবে? ভার্বের 1 নম্বর কিংবা 2 নম্বরটা। দ্য পুলিশম্যান ক্যাচ, স্কট ক্যাচিং, ক্যাচিং হবে? হবে না। তো স্কট পুলিশকে ধরা হয়েছে, হবে না প্রেজেন্ট সেন্টেন্স অনুসারে। পুলিশম্যান যেহেতু সিঙ্গুলার, এর সাথে ইএস হওয়ার কথা, মানে কট, ধরেছিল, রাইট। আরেকটা আরেকটা প্রশ্ন সলভ করি আমরা। দেখো, ডু ইউ নো ওয়েন, ডু ইউ নো ক্লোজ মার্ক, এখানে আমাদের একটা সেন্টেন্স আছে, তার মানে এখানে দেখো এই ওয়েনটা কি হিসেবে আছে? ওয়েনটা বলো তো, ওয়েনটা কি হিসেবে আছে? ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড না? ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড। সো এটা যেহেতু ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, তার মানে এটা ক্লোজ মার্কার। এরপরে সাবজেক্ট ভার্ব কোনটাতে আছে একটু বাহির করো। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই প্রশ্ন আমি পরীক্ষা Number দিয়েছি বুঝছো। DU or found it. তার মানে এরপর কি লাগবে ভাইয়া? সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, ফাইনাল ভার্ব লাগবে। ডিউ ওয়াজ ফাউন্ডেড, এটা হতে পারে। ওয়াজ ডিউ ফাউন্ডেড, এটা হবে। অক্সিলারি ভার্বটা আগে না,
এখানে হ্যাড ইউ ফাউন্ড ইট আগে অক্সিলারি ভার্ব আগে না, তার মানে সি নাম্বার বি নাম্বার ভুল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিজে নিজে হয় না, তাকে প্রতিষ্ঠা করতে হয়, সেই জন্য ডি ওয়াজ ফাউন্ডেড। ওকে, আচ্ছা আহ পরে যাচ্ছি এগুলোতে পরে যাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো দ্য সান সূর্য দি ওয়েন্ট হোম। লক্ষ্য করি কি সেন্টেন্স আমাদের সাবজেক্ট ভার্ব আছে, রাইট? এখন সানের পরে যদি সাবজেক্ট ভার্ব যুক্ত হতে হয় তাহলে এখানে পূর্বে কি লাগবে বলো তো? ক্লজ মার্কার। আছে কোনো ক্লোজ মার্কার আছে? নো স্যার। তাহলে এখানে কি যুক্ত হবে বলো ভাইয়া পুরা? এখানে তাহলে যে ভার্বটা হবে সেই ভার্বটা কি হবে? নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব। কোনটাতে আছে আবার বলো? বি সি। ওয়াজ সেট হবে না, তার মানে সূর্য ডুবে যাওয়ার পর নিজে নিজে তো ডুবে যায়, প্যাসিভ হবে না, এই জন্য হ্যাভিং সেট। ঠিক আছে, তো বুঝতে পারছো কিনা তোমরা? প্রশ্ন কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, পরের প্রশ্ন একটু দেখি। পরের প্রশ্নটা, নিউন ইজ সেইড, নিউনকে বলা হলো টু বি ইনার্ট, সাবজেক্ট ভার্ব, আরেকটা ভার্ব আসছে নন ফাইনাইট হয়েছে। ঠিক আছে, সো আমরা সাবজেক্ট ভার্ব পাইলাম। এখন দেখো ডাজ নট রিয়েক্ট ইজিলি, কি আছে বলো তো? এখানে ডাজ নট রিয়েক্ট ইজিলি ফাইনাইট ভার্ব আছে না? ফাইনাইট ভার্ব আছে, তাহলে এই অংশটুকুনের মধ্যেই আর কি কি লাগবে? এক নম্বরে লাগবে ক্লজ মার্কার, দুই নম্বরে সাবজেক্ট। এখন বাহির করি কোনটাতে ক্লোজ আছে। মার্কার আর সাবজেক্ট। কোনটাতে আছে? বিকজ অফ ইট, এটা প্রিপোজিশন। ইট যদি বলি, প্রিপোজিশনের পরে তো সাবজেক্ট হয় না, কিসের পরে হয়? ক্লোজ মার্কার পরে। ইট ইজ বিকজ, সাবজেক্ট ভার্বের পরে হচ্ছে ক্লোজ মার্কার হবে, আগে ক্লোজ মার্কার তারপরে সাবজেক্ট ভার্ব। বিকজ ইট হতে পারে, ইজ বিকজ ইট হবে, ক্লোজ মার্কের আগে সাবজেক্ট হবে? হবে না। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। কত হার্ড হার্ড প্রশ্নগুলো মনে হইতেছে না প্রথমে? আচ্ছা, এই প্রশ্নটা দেখি, 12 নম্বরটা দেখি, 11 নম্বরটা পরে দেখবো। কুড ইউ টেল মি, একটা সেন্টেন্স আছে আর একটা সেন্টেন্স যুক্ত করতেছে, হোয়াট টাইম ইজ ইট। সো ইট ইজ সাবজেক্ট ভার্ব আর হোয়াট টাইমটা ক্লোজ মার্কার। আচ্ছা, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে সেন্টেন্স যুক্ত হয়েছে ওয়েন ক্লোজ মার্কার, এরপরে কাকে লাগবে ভাইয়া? সাবজেক্ট লাগবে, পানির ভার্ব লাগবে। তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর বলো? সি। ওয়েন। When the plan is C number. সি নাম্বারটা হবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, আই ডোন্ট নো, আমি জানি না সেন্টেন্স হয়েছে ক্লোজ মার্কার আরেকটা সেন্টেন্স যুক্ত করলে ক্লোজ মার্কার হুম হি উইল মেরি, এটা হতে পারে হু হি উইল মেরি। শেষে প্রশ্ন দিকে আছে হুম উইল হি অক্সিলারিটা আগে চলে আসছে, হু উইল হি মানে অক্সিলারিটা আগে চলে আসছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এই নাম্বারটা হবে সঠিক উত্তর। আচ্ছা ভাই, বাচ্চারা লক্ষ্য করো, আমি সহজভাবে আবার সবকিছু বলি, মনোযোগ, পূর্ণ মনোযোগ দাও, পূর্ণ মনোযোগ। একটা সেন্টেন্স যদি হতে হয় সিম্পল সেন্টেন্স, সেখানে একটা সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব লাগবে, আর একটা ভার্ব আনতে চাইলে সেটা দুই ভাবে হতে পারে। যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে নন ফাইনাইট ভার্ব, আর যদি সাবজেক্ট ভার্ব আনতে চাই মাঝে একটা ক্লোজ মার্কার। আর ক্লোজ মার্কার যুক্ত সাবঅর্ডিনেট সেন্টেন্সটা বা ক্লজটা প্রথমে ক্লোজ মার্কার তারপরে সাবজেক্ট ভার্ব হবে, অর্থাৎ ক্লোজ মার্কারের পরে কি হবে বলো? সাবজেক্ট ভার্ব হবে। ওকে, এখন অপর যে বাক্যটা হয়, হ্যাঁ, ক্লোজ মার্কার যুক্ত বাক্য আর একটা হচ্ছে অপর আরেকটা বাক্য, অপর যে আরেকটা বাক্য হয় সেই বাক্যটা হয় হচ্ছে আমাদের যেই কোনো ধরনের সেন্টেন্সে হতে পারে। কি বলছি বলতো? অপর যে বাক্যটা আছে আমাদের, একটু লক্ষ্য করি, এখানে দেখো এটা ক্লোজ মার্কার যুক্ত বাক্য, এই জন্য ক্লোজ মার্কার যুক্ত বাক্যটাকে আরেকটা নাম রয়েছে, সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। পিসি লিখলাম আর এটা লিখলাম সাবসি। আচ্ছা, এই ক্লোজটা বা এই অংশটুকুন ক্লোজ না বলে বোঝার জন্য, সহজে বোঝার জন্য যে কোনো ধরনের
সেন্টেন্সে হতে পারে। এখানে দেখো এটা হয়েছে কি ধরনের সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব যেহেতু আছে, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ। এখানে দেখো ক্যান এনিবডি টেল মি, এটা হয়েছে ইন্টারোগেটিভ। লেট আস গো মুভি, এটা হয়েছে কি ধরনের বাক্য ভাইয়া? ইম্পারেটিভ। এখান থেকে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। দেখো বাক্যগুলো কিরকম, বাক্যগুলো একটু দেখে নিই। অ্যাসার্টিভ হচ্ছে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে নাউন কিংবা প্রোনাউন, এনপি, এরপরে ফাইনাইট ভার্ব। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে অবশ্যই অক্সিলারিটা আগে হয়, তারপরে সাবজেক্ট ভার্ব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। আর ইম্পারেটিভের ক্ষেত্রে কেমন হয়? ইম্পারেটিভের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম দিয়ে হয় অথবা লেট দিয়ে হয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসছিল 2022-23 সেশনে। তোমাদের টেক্সট বুকে একটা সেন্টেন্স উল্লেখ করে দিয়ে বলছে লেট ফ্রিডম রিং ফ্রম, বাক্যটা লিখতেছি দেখো, লেট ফ্রিডম। তাহলে প্রথমে লেট বসছে, এরপর একটা অবজেক্ট বসবে, এরপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম বা মেইন ভার্বটা বসবে। এখন লেট ফ্রিডম রিং, এটা তাহলে কি হয়েছে? অথবা লিখলাম লেট আস প্লে, তাহলে এটা কি হয়েছে? কি ধরনের বাক্য এটাকে বলো? এটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। ওকে, ইম্পারেটিভ বাক্য। আর অ্যাসার্টিভ বাক্য যেখানে সাবজেক্ট প্রথমে তারপরে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে অ্যাসার্টিভ অথবা ডিক্লারেটিভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে অ্যাসার্টিভ বাক্যের অপর মানে মডার্ন ইংলিশে সেন্টেন্স হচ্ছে 4 ভাগে বিভক্ত: ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটিভ। অপটেটিভ নামে কোনো প্রকার নেই, বুঝছেন? অপটেটিভ নামে কোনো প্রকার নেই। আচ্ছা, আই থিঙ্ক বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনারা। তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজটা যে কোনো ধরনের সেন্টেন্স হয়, আর সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই প্রথমে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব হয়ে থাকে। আচ্ছা, আই থিঙ্ক এখন আপনাদের এখান থেকে যা যা বললাম, আপনাদের কি এখান থেকে কোনো প্রশ্ন আছে? এখান থেকে কোনো প্রশ্ন আছে? আই থিঙ্ক খুব সুন্দর করে বুঝতেছেন না আপনারা বিষয়টা? ওকে, গুড। তাহলে এখন আপনারা যদি বিষয়গুলো সলভ করেন বেশি বেশি করে, তাহলে ইনশাল্লাহ আপনারা, আমি আরো কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করে দেব বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্নগুলো সলভ করে দেব। এখন এখানে এসে আর একটা কনসেপ্ট আপনাদের ঝামেলা পাইতে পারে, সেটা আমি পড়াই দিচ্ছি আপনাদেরকে, দেখেন। সেটা পড়াই দিচ্ছি, সমস্যা নেই। ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড গুলোর কথা বলছি আমি, হ্যাঁ। ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, দেখেন আমি ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড বা ক্লোজ মার্কার যে ওয়ার্ড গুলো দেখেছি সেখানকার মধ্যে দেখেন টেল মি বলছি, এরপরে এখানে বলছি সাবজেক্ট ভার্ব, তার মানে এখানে এটা ব্যবহার হয়েছে ক্লোজ মার্কার হিসেবে। আবার এখানে ওয়্যার বলছি, ওয়্যার পরে হচ্ছে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, তার মানে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড গুলো দুই ভাবে ব্যবহার হয়। এক নম্বর হচ্ছে কোশ্চেন মার্কার হিসেবে, একটা হচ্ছে ক্লোজ মার্কার হিসেবে। যদি ক্লোজ মার্কার হিসেবে ব্যবহার হয়, এরপরে ব্যবহার হবে সাবজেক্ট প্লাস ভার্ব, ফাইনাইট ভার্ব। আর যদি কোশ্চেন মার্কার হয়, তখন এটা হবে ইন্টারোগেটিভ বাক্য। আর ইন্টারোগেটিভ বাক্য হওয়ার মানেই হচ্ছে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড প্রথমে, তারপর অক্সিলারি, তারপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব। তার মানে দেখো, ওয়ের ডাজ হি গোস, অথবা ওয়েন ক্লোজ মার্কার ডাজ শি গো। ঠিক আছে, এরকম ভাবে হবে ওয়ের হ্যাজ হাসিব গন। এখন টেন্সের বিষয়গুলো, তারপরে হচ্ছে আপনাদেরকে পার্টস অফ স্পিচ এর বিষয়গুলো আরো ভালোভাবে আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখানে দেখেন, না এটা না, যে এই কথাটা আমি বলেছি, যেটা ক্লাসেও অন্য সময় বলে, মানে মাঝে প্রশ্ন পড়ানোর সময় বলে দিয়েছিলাম। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব
মেইন ভার্বের পরে আরেকটা নন ফাইনাইট ভার্ব হতে পারে, কিংবা প্রিপজিশন প্লাস ভার্ব হতে পারে, এটাও বলে দিয়েছি। সো এখানে যেহেতু আমাদের উই প্লেইড সাবজেক্ট ভার্ব, তার মানে আরেকটা ক্লোজ মার্কার নাই, তার মানে এখানে এটা হবে কি নন ফাইনাইট ভার্ব হবে। ওকে, আচ্ছা। তো আজকে যা যা পড়লেন এগুলো কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলেন। এই প্রশ্নটা সলভ করে আমরা মেইন ক্লাসটা শেষ করব। একটু আনমিউট করে বলতে হবে। যা যা বললাম, যা যা পড়ালাম, সেগুলো কি আপনাদের ক্লিয়ার হয়েছে? Yes, sir. ভালো মতো ক্লিয়ার হয়েছে না আপনাদের বিষয়টা? ওকে, Yes. লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। এখন দেখেন, ক্যান এনিওয়ে টেল মি, এটা কি পড়াইছিলাম? এটা তো দেখাইছি আমি। দেখো, চুজ দ্য কারেক্ট অপশনস, সঠিক প্রশ্নটি যাচাই করতে বলছে। ডু ইউ নো, এটা হচ্ছে আমাদের কি ক্লোজ? মেইন ক্লোজ। ডু ইউ নো মেইন ক্লোজ, ডু ইউ নো মেইন ক্লোজ, ডু ইউ নো মেইন ক্লোজ। তারপরে এখানে ওয়েনটা কি ক্লোজ মার্কার না? ক্লোজ মার্কার। তারপর ক্লোজ মার্কার পরে কি হবে বলো তো? সাবজেক্ট ভার্ব, রাইট? সাবজেক্ট ভার্ব। তাহলে এটাতে আছে, এটা আছে, হতে পারে এটা। when the result will be published, এটাও হতে পারে। এখন এখানে দেখো, এখানে কি আছে? আগে উইল আছে না? আছে, তার মানে এটা হবে না। আর এখানে when এর পরে কি আছে? the result shall publish। এখন প্রথমে এটা কেটে দিতে পারতেছি আমরা। এখন বলো তো দেখি, রেজাল্ট কি নিজে নিজে পাবলিশ হয় নাকি কেউ করে? কেউ করে, রাইট? তো এই জন্য প্যাসিভ করতে হবে। সঠিক হবে এটা, বি নম্বরটা সঠিক উত্তর হবে। বি নম্বরটা হবে সঠিক উত্তর। তাহলে আজকে ক্লাস আমরা যা যা শিখলাম সেটা একটু আবার একটু রিপিট করে দিচ্ছি। একটা সেন্টেন্সে একটাই সাবজেক্ট হবে, একটাই ফাইনাইট ভার্ব হবে। ওকে, তাহলে এই ফাইনাইট ভার্বটা ভার্বের 1 নম্বর ফর্ম কিংবা ভার্বের 2 নম্বর ফর্ম হবে। এখন এটার সাথে যদি আরেকটা ভার্ব যুক্ত করতে চাই, তাহলে সেটা হয় নন ফাইনাইট হবে হবে অথবা এটার সাথে ক্লোজ মার্কার দিয়ে দেন সাবজেক্ট হবে, এরপরে ফাইনাইট ভার্ব হবে। আর মাথায় রাখতে হবে আমাদের এই ক্লোজ মার্কার যুক্ত অংশটা সব সময় প্রথমে সাবজেক্ট এবং ভার্ব হবে, সাবজেক্ট এবং ভার্ব, ক্লোজ মার্কের পরে সাবজেক্ট এবং ভার্ব হবে। তো এই অংশটুকু, অর্থাৎ এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ, মানে অপর সেন্টেন্সটা। এই সেন্টেন্সটা ক্লোজ মার্কার যুক্ত বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। এটা যে কোনো সেন্টেন্সে হতে পারে। যে কোনো সেন্টেন্স যেহেতু হয়, অ্যাসার্টিভ যদি হয় তাহলে শেষে ফুল স্টপ হবে, ইন্টারোগেটিভ যদি হয় শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, আর ইম্পারেটিভ যদি হয় শেষে ফুল স্টপ হবে। এই তো। তো এই অংশটুকু যদি মাথায় রাখতে পারেন যে কোনো সেন্টেন্স, তাহলে দেখবেন আপনারা এখন খুব সহজেই যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ভাবে সহজেই সলভ করতে পারতেছেন। আচ্ছা, এখান থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে? আই থিংক কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। তো কাজ হচ্ছে এখন খুব ভালোভাবে প্র্যাকটিস করা। আচ্ছা, এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সলভ করে দিই আপনাদেরকে। লক্ষ্য করি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আমাদের আসছে, প্রথম সেই প্রশ্নটা ছিল ডেভিয়েট, দ্য সিনোনিম অফ দ্য ডেভিয়েট, এটা সিনোনিম ছিল ডাইগ্রেস। এটা আসছে হচ্ছে এই ওয়ার্ডটা, শব্দটা কোথায় থেকে আসছে? শব্দটা হুবহু আমাদের টেক্সট বুকে একটা প্যাসেজ আছে, আপনাদের 26 ব্যাচে যারা আছেন তাদের বেছে বইতে নাই। এটা হচ্ছে ওয়াই এডুকেশন দিয়ে একটা লেসন আছে, ওয়াই এডুকেশন একটা লেসন আপনাদের বইতে নাই। যে বছর যে ব্যাচের প্রশ্ন থাকে সেটা অনুযায়ী আমাদের এটা হয়ে থাকে, সেই প্যাসেজ থেকে হুবহু এটা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এরপরে দেখেন, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। আচ্ছা, তো এইটা আমাদের এডমিশন টেস্টের সময় আমরা টপিক পড়ি ফিগার অফ স্পিচ অথবা লিটারারি টার্মস, লিটারারি টার্মস অথবা ফিগার্স
লিটারি ডিভাইস নামে একটা টপিক পড়ি। খুবই দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে যদি কম্পারিজন করা হয় অ্যাজ এবং লাইক ছাড়া, সেটাকে বলা হয় মেটাফোর। তো হার্ট অফ গোল্ড মানে হচ্ছে একটা মেটাফোর, ঠিক আছে। আর টেক্সট বুকের মধ্যে এটা সকল বইতে এটা থাকে, এই মেটাফোর সিমিলি এইসব বিষয় নিয়ে। আর টেক্সট বুকের মধ্যে আছে এই হার্ট অফ স্টোন। সেম ভাবে যদি বলি, সেটা অ্যালোন নামে একটা কবিতা আছে আপনাদের, অ্যালোন নামে একটা কবিতা আছে, সেটাতে আইরনি গত বছর আসছিল আমাদের অক্সিমোরন থেকে। মানে এটা হচ্ছে 24-25, 23-24 আসছিল আমাদের অক্সিমোরন থেকে একটা প্রশ্ন এসেছিল। ওকে, তারপর দেখেন কোল্ড ফিট মিমস ফ্রিজ থেকে কয়েক বছর আসে নাই। তো লাস্ট প্রশ্ন আসছিল হচ্ছে, যদি ভুল না করে থাকি, 2020-21, 21-22 সেশনে বা 20-21 যে কোনো একটা হবে আর কি। হ্যাঁ, ভুলে গেছি। স্পিল দা বিন এরকম একটা প্রশ্ন ছিল। তো এখানে টু বিকাম নার্ভাস, কয়েক বছর পরে ফ্রিজ থেকে একটা প্রশ্ন আসছে। তো ফিট, পা ঠান্ডা হয়ে যাওয়া। কোল্ড, এখন পাটা কখন ঠান্ডা হয়ে যায় একবারে, মানে তোমার পা হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, তুই চিন্তা করো তুমি ভয় পাইতেছো অথবা তুমি খুবই নার্ভাস। তো এই জন্য এটা হবে, এটা হবে। এখন দেখি এই প্রশ্নটা দেখো। এখন আমার একটু আসি এই প্রশ্নটাতে। মেনি পিপল, খুবই সহজ ভাবে দেখো, চিন্তা করো। মেনি পিপল সাবজেক্ট, এরপরে কাকে লাগবে ভাইয়া, চিন্তা করো। এরপরে ফাইনাইট ভার্ব লাগবে। এরপরে দেখি উইচ, এখানে একটা ক্লোজ মার্কার। তাহলে এই ক্লোজ মার্কারের পরে প্রথমে কাকে লাগবে, সাবজেক্ট লাগবে। এরপরে কাকে লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। ঠিক আছে, তাহলে কোনটাতে কোনটাতে আছে। তাহলে আমরা দেখি এখন, এটাতে আরেকটা বিষয় আছে। এইটা সাবজেক্টটা বাদ দিতে হয় কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি এটার পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকে। এটা আমরা প্রোনাউনের মধ্যে পড়বো। প্রোনাউনের মধ্যে পড়বো। তো এটা এখনো পড়ি নেই, এটা এখনো পড়ি নেই। তো মানে পরে সাবজেক্ট লাগবে না, কারণ এই হুইচটাই নিজেই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তো যেহেতু এটা নিজেই ক্লোজ মার্কার এবং সাবজেক্ট দুইটাই যেহেতু এটা ব্যবহার হয়েছে, তাই এখানে আমাদের ফাইন ভার্ব কোনটা আছে, মেনি পিপল স্প্রেড আইডেন্টিফাই, এটা হতে পারে স্প্রিডিং। এখানে দেখেন এই হুইচ হচ্ছে বস্তু। এখন এটা নিজে নিজে শনাক্ত করতে পারে না, এটা কোনো কেউ শনাক্ত করে। তার মানে এখানে কি মিসিং রয়েছে বলেন তো, ডি নাম্বারটাতে, ডি নাম্বারটা কি মিসিং রয়েছে, একটা ভার্ব মিসিং রয়েছে না, ভার্ব মিসিং রয়েছে, সো এটা বাদ। এটাতে হচ্ছে আমাদের প্যাসিভ হবে, তো এটা বাদ। এটাতে হচ্ছে প্যাসিভ হবে, এটা বাদ। আর এটা হবে তাহলে সঠিক উত্তর। আচ্ছা, সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, হতে পারে। এখন আসি এগুলো, এটা এটা আপনারা এখনো পড়েন নাই। আমরা ক্লোজ মার্কার মধ্যে কখন সাবজেক্টটাকে বাদ দেওয়া যায়, হ্যাঁ সাবজেক্টটাকে বাদ দেওয়া যায় কখন, সেটাকে বলা হয় আমাদের রিডিউস ক্লজ নামে একটা টপিক আছে, রিডিউস ক্লজ। সেখানে এটা আমরা এখনো পড়ি নেই, আপাতত এখানে ইফ হবে সঠিক উত্তর। তো যেহেতু আপনারা খুবই নতুন ব্যাচ, খুবই নতুন ভাবে পড়তেছি, তাই একটু এখানকার মধ্যে একটু দেখি মিনিংটাও যদি দেখেন, সিরিয়াস কিছু নির্দিষ্ট কিছু মারাত্মক রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, খুব সফলভাবে ট্রিটমেন্ট করা যায় যদি সেটাকে ইনিশিয়াল মানে প্রাথমিক, প্রাথমিক ভাবেই হচ্ছে সেটাকে শনাক্ত করা যায়। এখানে দেখেন ওয়েদারের পরে কি হয়, অর, ওয়েদার অর নট হয়। লিস্ট, লিস্টের পরে শুড হয়, আনলেস যদি না, তার মানে নাকি যদি কোনটা হয়। আপনি যদি প্রাথমিকের নাই করেন তাহলে কি হবে, হবে না। সেজন্য যদি করা যায় সেজন্য হবে ইফ। ওকে, আচ্ছা এখন দেখি এটা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আছে, এরপরে কি লাগবে ভাই, ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে সবগুলোতে ফাইনাইট ভার্ব আছে। তাহলে এখানে দেখি অল মর্নিং, সারা সকাল ধরে, মানে কোন টেন্সে হয়, টেন্স থেকে এটা আসছে। হ্যাঁ, তো সারা সকাল ধরে কোন যে কাজটা হয়, মানে কন্টিনিউয়াস ভাবে চলতেছে, পূর্বে শুরু হয়ে এখন ধরে চলমান আছে, সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর ক্যান যেহেতু রয়েছে, তার মানে এটা হবে না, এটাও হবে না, আর ট্রাইও হবে না। অপশন দিয়ে দিচ্ছে দেখেন, ক্যান, ক্যান কি, যে মডেল ভার্বটা আছে এই মডেল ভার্বটা কি প্রেজেন্টের না পাস্টের, প্রেজেন্ট। তার মানে অন্যগুলো হইতেছে না।
এখানে এটা নাউন ফ্রেজ আছে, সো এই জন্য এখানে একটা প্রিপোজিশন হবে। ইফ কন্ডিশনাল, দেখো ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ট, যদি এটা থার্ড কন্ডিশনাল, কন্ডিশনাল এসএসসি তে আমাদের আছে, তাহলে সে একজন হিরো হতে পারতো। তার মানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ কোনটাতে আছে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ কোনটাতে আছে? এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে। তারপরে দেখি আমরা, এটা সার্চ হবে, এটা এটা এই শব্দটা হচ্ছে আমাদের মিনিং, কন্টেক্সচুয়াল মিনিং বলে এটাকে, কন্টেক্সচুয়াল মিনিং থেকে এটা আসছে, কন্টেক্সচুয়াল মিনিং থেকে এটা আসছে। রিগোরাস, রিগোরাসের অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে, তার মানে ফ্লেক্সিবল হবে, ফ্লেক্সিবল। তারপর মিট, প্রিপোজিশনের টপিকটা তোমাদের মাস্ট প্রশ্ন আসবে, সকল বিশ্ববিদ্যালয়ে আসে, সকল তোমাদের এসএসসি তেও আছে। মিট মি, আমার সাথে দেখা করে। স্টেশন, স্টেশন আমরা এইভাবে পড়াই, স্টেশন। হ্যাঁ, ক্যাম্পাস ট্যাম্পাস এগুলোর আগে কি বসে? স্টেশন, ম্যারেজ সেরিমনি, এগুলোর আগে যেমন মেট্রো স্টেশন হতে পারে, বাস স্টেশন হতে পারে, ট্রেন স্টেশন হতে পারে, হ্যাঁ, সকল ধরনের স্টেশনের আগে প্রিপোজিশন বসে অ্যাট। এমন কোন ইয়ে নাই যেটা, যেটাতে পড়ানো হয় না, যেটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, ক্লোজ মার্কার লাগবে, সো সিন্স হবে। তারপর দেখো এটা গ্রুপ ভার্ব থেকে আসছে, মুখস্থ অংশের গ্রুপ ভার্ব থেকে। তো ফায়ার ফাইটার্সরা 5 ঘন্টা ধরে কাজ করেছে, কেন? ডেইজ, আগুন যে আছে আগুনটাকে জ্বালানোর জন্য, বন্ধ করার জন্য, বন্ধ করার জন্য। তাহলে বন্ধ করা ইংরেজি কি? পুট আউট। সো এটা হবে সি নাম্বারটা সঠিক উত্তর। এখানে আফটারটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর আইএনজি হয়, সো আমাদের এখানে প্যাসিভ হবে, এটা হচ্ছে ডি নম্বরটা হবে সঠিক উত্তর। স্পেলিং, তিনটা একটা জানতে চাওয়া হয়েছে, এক্সপ্লেনেশন না এক্সপ্লানেশন, সো এটা হবে সঠিক উত্তর। এই অ্যাপ্রিহেনশন, ট্র্যাঙ্কুইলিটি, দেন ডুপ্লিসিটি টেক্সট বুকের ওয়ার্ড। দেখেন, হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ। আমি, আমরা বলছি হুবহু টপিক, মানে সাজেশন দেওয়ার ক্ষেত্রে বলছিলাম যে এই বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, মানে টপিক হিসেবে শিক্ষার কোন একটা বিষয়, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, মানে শিক্ষার গুরুত্ব নিয়ে বলছি পড়তে। হ্যাঁ, শিক্ষার গুরুত্ব নিয়ে, যে কোনো গুরুত্ব নিয়ে আসতে, আর ওটা বলছিলাম আমি সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে পড়তে। হুম, তো বলছিলাম যে কোনো দুইটা একটা আসতে পারে, এবং এই হুবহু এই শিরোনামে টেক্সট হ্যাক্সের মধ্যে এটা ছিল, হুবহু এই শিরোনামে। তারপরে এই যে এক্সপ্লানেশন আসছে, এটা হচ্ছে টেক্সট হ্যাক্সের 5 নম্বর এক্সপ্লানেশন, মানে প্রোভার্ব থেকে আসছে, এটা প্রোভার্বের 5 নম্বর এক্সপ্লানেশন থেকে এটা আসছে। আচ্ছা, অন দ্য ইভ, এটা তোমাদের টেক্সট বুকে নাই, 26 টেক্সট বুকের মধ্যে নাই, এটা আছে হচ্ছে 25, 24, 25 সবারই আছে, সব মানে আগে যত ব্যাচ আছে সবার আছে। এটা হচ্ছে ওয়াটার, ওয়াটার, এই তোমাদের আছে কিনা, আছে মেবি, দেখি তো। হ্যাঁ, তোমাদের আছে তো, ওয়াটার ওয়াটার লেসন আছে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি সরি, 12 লেসন 1 এর মধ্যে এটা ওয়াটার ওয়াটার, এখানে কেবল অন দ্য ইভ আছে। ভায়োলেশন, হিউম্যান ভায়োলেশন দিয়ে হিউম্যান রাইটস নিয়ে দিকে তোমাদের একটা লেসন রয়েছে, এখানে আছে। ফার্ভেন্টলি টেক্সট বুকে, পুরাতন টেক্সট বুকে নাই। কনসিকুয়েন্স তোমাদের টেক্সট বুকের ওয়ার্ড, অ্যাপ্রিসিয়েট তোমাদের টেক্সট বুকের ওয়ার্ড। তো দেখো, মোটামুটি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ তে হচ্ছে 15 এবং রিটেন হচ্ছে 20, টোটাল 35। এই 35-এর মধ্যে রিটেনের 20 মার্কস আসতেছে মেইনলি টেক্সট হ্যাক্স বলো কিংবা টেক্সট বুক বলো। এক্সপ্লানেশনের যেহেতু টেক্সট বুক হয় না, তো টেক্সট হ্যাক্সের মধ্যে আছে, আমি টেক্সট হ্যাক্সে দেখি, তো সেখান থেকে। আর এখানে যে 15, এই 15 মার্কস আসতেছে হচ্ছে তোমাদের বেসিক থেকে, বেসিক ইংলিশ থেকে। আর আসতেছে কোথা থেকে? গ্রামার বা মুখস্থ অংশের মেমোরাইজিং পার্ট থেকে, মেমোরাইজিং পার্ট থেকে। তো বেসিক গ্রামার টেক্সট বুক এবং মেমোরাইজিং পার্ট তুমি যদি এখন থেকেই পড়ো, ট্রাস্ট মি, তুমি এসএসসি পরীক্ষায় A+ 100%, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার টপ করা 100%। জাস্ট জাস্ট 100% কখন হবে? যদি আমি যা যা বলি সেগুলোই পড়ো,
যদি আমি বলি যে ভাই যা যা পড়া দিয়ে সেগুলো পড়ো, যা যা বলবে সেগুলো নোট করে জমা দাও, ট্রাস্ট মি, ইনশাল্লাহ তোমার টপ পজিশন করা, এবং ইংরেজিতে A+ তুমি এটা নিশ্চিত পাবাই, এবং ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় টপ পজিশন করবাই ইনশাল্লাহ। এই বিশ্বাস যদি তোমার জন্ম নেয়, যদি তুমি পড়াশোনা করতে পারো, তাহলে আমাদের সাথে যুক্ত হও, ইনশাল্লাহ তুমি ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে। এই বছর আমি অনেকগুলো নাম বলবো। গত বছর 25-এর বাচ্চাদের সাথে কথা যখন ক্লাস নিছিলাম, তখন বলছিলাম এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ পজিশন ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকবে। দুইটা নাম বলছিলাম এখানে, আমি জাস্ট দুইটা নাম বলছিলাম। একটা নাম বলছিলাম হচ্ছে প্রেমন্তীর কথা, আর একটা হাবিবার কথা বলছিলাম, বুঝছো? বিশেষ করে প্রেমন্তীর কথাই বলছিলাম, যে দুজনের যে কোনো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবে ইনশাআল্লাহ। তো এবছর আমাদের MCQ-তে 50+ আছে কয়েকজন। MCQ-তে আমাদের ব্যাচেরই 50+। এখন রিটেনটা হচ্ছে এই যে এখানে দুইটা ইয়ে লিখতে পারে নাই, তো এই জন্য ওর মার্কস আনুমানিক 95-এর মতো আসবে। MCQ-তে 50 পাবে, MCQ-তে 50, 50+ সামথিং পাবে, রেজাল্টে 20, আর আমি রিটেন ধরে আছি 25। যদি কোনো কারণে ভাগ্যক্রমে ভালো রিটেন মার্কস পেয়ে যায়, তাহলে ইনশাল্লাহ ওই আমাদের সাথে এসেছি একবারে প্রথম থেকে, আবার আগের ব্যাচের সাথে অ্যাডমিশনে ওই ক্লাস করতো, মানে দুইবার ভর্তি হয়েছে, এসএসসি এর কোর্সে ভর্তি হয়েছে। যে এসএসসি আমরা ধরো এই যে তোমরা 26 ব্যাচ আছো, এসএসসি এর 26 ব্যাচের কোর্সে ভর্তি হয়েছে। আবার এর আগে তুমি ধরো 25 ব্যাচের কোর্স ছিল, 25 ব্যাচের কোর্সের সাথে ভর্তি হয়েছে। আবার ওই অ্যাডমিশনের সময় অ্যাডমিশনের ব্যাচও আমাদের সাথে ভর্তি হয়েছে, মানে ওই পোলায় মানে কয়েকটা কোর্স করছে, আর এরকম অনেকজন ছিল। তো আলহামদুলিল্লাহ, যা যা বলি সেগুলো যদি তোমরা শুনো, ইনশাল্লাহ তোমারও এরকম মার্কস আসবে। এরকম আরো অনেকজন আছে, তো তোমাদের কাছ থেকেও আমি এরকম এক্সপেক্ট করি যে তোমরা এই বছর 24-এর বাচ্চারা যেরকম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের কিছু শিক্ষার্থী আছে আলহামদুলিল্লাহ, আহ, আমি হয়তো কোনোভাবেই, আমি ভাগ্যবান নিজেকে মনে করি যে টপ অনেক শিক্ষার্থী দেখছি, হয়তো এই বছর ফার্স্ট সেকেন্ড থার্ড নাও পাইতে পারি, তবে টপার কয়েকজন শিক্ষার্থী পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তোমরা যদি পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমাদের পরের ব্যাচের সাথে তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ গল্প করব, তোমরাও ইনশাআল্লাহ ভালো করবা। ওকে, তো বলো, ক্লাস কেমন লাগলো আজকের ক্লাস? স্যার দেখি ক্লাস তোমাদের রেকর্ড। ক্লাসগুলো। হ্যাঁ, রেকর্ডটা আমি দিয়ে দেবো। আচ্ছা, যারা হচ্ছে লাইভে আছো তাদেরকে একটু বলে দিই, এটা আমাদের 26 ব্যাচের কোর্সের ক্লাস ছিল, 26 ব্যাচের কোর্সের ক্লাস। তো 26 ব্যাচের তোমরা যদি ইংরেজির জন্য টেক্সট বুক, ফুল টেক্সট বুক, গ্রামার, এসএসসির যে গ্রামারটা আছে এসএসসির, হ্যাঁ, এবং এসএসসির যে রিটেন পার্টটা রয়েছে, এবং তোমাদেরকে আমি মেমোরাইজিং পার্টও পড়াবো ইনশাল্লাহ। তোমরা যদি হ্যাঁ, তোমাদের শিক্ষার্থী যদি অনেক বেশি তোমাদের সাপোর্ট থাকে, ইনশাল্লাহ টেক্সট বুক ফুল ধরে ধরে পড়াই দেবো। গ্রামার, এসএসসি না শুধু, মেমোরাইজিং পার্ট সাথে হচ্ছে বেসিকটাও শিখাবে ইনশাল্লাহ, যাতে করে এই কোর্সের মধ্যেই তোমার এসএসসি তে A+ নিশ্চিত, এবং অ্যাডমিশনের তোমার ভালো একটা রেজাল্ট হয়। তো এটার জন্য আমরা সব চেষ্টা করব, তোমাদের একটু সাপোর্ট চাই। তো আমাদের পেজ যেহেতু রেস্ট্রিকশন আছে, একটু তোমাদের থেকে সাপোর্ট চাচ্ছি। তো এই জন্য তোমরা একটু সাপোর্ট করো, যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো একটু ভালো হইতেছে, যদি মনে হয়। আর যদি মনে হয় না ভাইয়ের ক্লাস ভালো লাগতেছে না, তাহলে তোমাদের কাছে এই সাপোর্টটা আমাকে দিবা না, এটাই স্বাভাবিক, তাই না? তো আশা করি ইনশাআল্লাহ তোমরা যারা আছো, তোমাদের সাথে একটা ভালো জার্নি হবে ইনশাআল্লাহ। তো আর তোমরা যারা এখনো যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে যাও, কোর্স ফি মাত্র 1250 টাকা, ইনশাআল্লাহ ভালো কিছু পাবা। তো কার কোনো প্রশ্ন আছে?